ক্যালসিয়াম ফসফেট যৌগ, যেটা আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হাড়ের জন্য গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগ। এই ক্যালসিয়াম ফসফেট যৌগটা আমরা পেয়ে থাকি ছোট মাছ থেকে। ছোট মাছের যে কঙ্কাল বা হাড় থেকে আমরা এই ক্যালসিয়াম ফসফেট যৌগটা পেয়ে থাকি। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অর্ঘ্য অ্যান্ড সোমস ক্লাসেস, দ্য হার্ট অফ লার্নিং। তো চলে এসেছি আজকে একটা নতুন ফ্রেশ ধামাকেদার ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ক্লাস 7-এর একটা ক্লাস। চ্যাপ্টারের নাম হচ্ছে যে তোমাদের আসন্ন এক্সামে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা। তো এই চ্যাপ্টারটা অনেকটা লেন্দি আছে, তাই জন্য তোমাদের সুবিধার জন্য, যাতে বোরিং না লাগে, তার জন্য আমি 2 থেকে 3টে পার্টে করাবো, ঠিক আছে? তো প্রত্যেকটা পার্ট যে কটা করাবো সে কটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই জন্য প্রত্যেকটা পার্টে আমার সাথে থেকো, তাহলেই আশা করি খুব ভালোভাবে সেটা গ্র্যাপ করতে পারবে বা বুঝতে পারবে। তো আজকে হচ্ছে পার্ট 1, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ত্রুটি কিছু থাকবে না বোঝার। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতে একটুখানি চলে আসছি একটু 6-এর দিকে। তো 6-এ আমরা 2 ধরনের পদার্থ, মৌলিক পদার্থ বা মৌল আর যৌগিক পদার্থ বা যৌগ, এই দুটো পদার্থ সম্পর্কে আমরা জেনেছি। তো মৌলিক পদার্থ ছিল যাদেরকে ভাঙলে একই রকম পদার্থ পাওয়া যায়, তাদেরকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ অনেকগুলি মৌলিক পদার্থ সমন্বয়ে তৈরি হয়, মানে যাদেরকে ভাঙলে একের বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলা হচ্ছে যে যৌগিক পদার্থ বা যৌগ। ঠিক এরকম যে O2 কে ভাঙলে দুটো O পাওয়া যাবে, একই রকম পদার্থ পাওয়া যাচ্ছে, শুধুমাত্র O পাওয়া যাচ্ছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে যে মৌল বা মৌলিক পদার্থ। আর CO2 মানে কার্বন ডাইঅক্সাইডকে ভাঙলে কি পাওয়া যাচ্ছে? একটা C পাওয়া যাচ্ছে আর দুটো O পাওয়া যাচ্ছে, তাহলে দুটো ভিন্ন রকম পদার্থ পাওয়া যাচ্ছে বলে একে বলা হচ্ছে যৌগ। এটা ক্লাস 6-এর টপিক। তো মৌলিক পদার্থ বা মৌল হচ্ছে যাদেরকে ভাঙলে একই রকম পদার্থ পাওয়া যায়, তাকে বলা হচ্ছে মৌল। আর যাদেরকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলা হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগ। এবারে এই মৌলিক পদার্থকে তার ভৌত আর রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে, তার ভৌত মানে পদার্থের বাহ্যিক ধর্ম, বাইরের ধর্মটাকে, আর রাসায়নিক মানে হচ্ছে যে পদার্থের ভেতরের ধর্ম, একদম ভেতরের ধর্ম, ঠিক আছে? তাহলে ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে একে 3টে শ্রেণীতে ভাগ করা হয়। কাকে? মৌলিক পদার্থকে। কি কি সেটা? একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে অধাতু, আর একটা হচ্ছে যে ধাতু কল্প, ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থকে তার ভৌত মানে পদার্থের বাহ্যিক ধর্ম, বাইরের গুণ, আমার বাইরের পোশাকটা, এটা হচ্ছে ভৌত। আর আমার ভেতরের দিকের অংশটা, যেটাকে আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে যে রাসায়নিক ধর্ম, ঠিক আছে? তোমরা এর সাহায্যে লিঙ্ক করে নিতে পারবে। তাহলে একটা পদার্থের বাইরের অংশটাকে বলা হচ্ছে ভৌত ধর্ম, আর পদার্থের ভেতরের গুণটাকে বা একদম অণুর গুণ বা অনুপরমাণুর গুণটাকে বলা হচ্ছে তার রাসায়নিক ধর্ম, ঠিক আছে? তো ভৌত আর রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে একটা মৌলিক পদার্থকে 3টে শ্রেণীতে ভাগ করা হয়, ধাতু, অধাতু আর ধাতু কল্প। এবারে তোমরা ধাতু সম্পর্কে আগে পড়েছো, যারা দেখতে উজ্জ্বল, যাদেরকে আওয়াজ করলে শব্দ হয়, যাদের মধ্যে তাপ এবং তড়িৎ যেতে পারে, তাদেরকে বলা হচ্ছে ধাতু, ঠিক আছে? যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব হচ্ছে ধাতু। অধাতু কারা? যারা দেখতে উজ্জ্বল নয়, যাদেরকে আওয়াজ করলে শব্দ হয় না, যাদের মধ্যে তাপ তড়িৎ যেতে পারে না, তাদেরকে বলা হচ্ছে অধাতু। ঠিক ধাতুর উল্টোটা, যেমন অক্সিজেন, কার্বন, এগুলো, নাইট্রোজেন, এগুলো হচ্ছে সব অধাতু, ঠিক আছে? এগুলোকে আমরা দেখতে পাই না। আর ধাতু কল্প জিনিসটা কি? ধাতু কল্পের মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই গুণ আছে। যার মধ্যে ধাতু এবং অধাতু দুটোরই বৈশিষ্ট্য থাকে, তাকে বলা হচ্ছে ধাতু কল্প। যেমন আর্সেনিক, মাটির মধ্যে আর্সেনিক, ঠিক আছে? সেই আর্সেনিক হচ্ছে যে ধাতু কল্প, এর মধ্যে ধাতু এবং অধাতুর উভয়েরই গুণ আছে, ঠিক আছে? তাহলে ধাতু, অধাতু এবং ধাতু কল্প, ঠিক আছে? এখন আমরা চ্যাপ্টারে আসি না, এবারে আমরা আসবো চ্যাপ্টারে। তো আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের এই যে বডিটা আছে, এই বেঁচে থাকার জন্য যেরকম প্রধান গুরুত্বপূর্ণ অক্সিজেন লাগে, তারপরে জল লাগে, সেরকম কিছু ধাতুর আয়ন লাগে। ধাতুর আয়ন, এবার তোমরা ভাবে যে ধাতুর আয়ন আবার জিনিসটা কি? তো সব জানতে পারবে, একটুখানি মনোযোগ সহকারে শুধু শোনো, তাহলেই পারবে। তো প্রথমে আমাদের বেঁচে থাকতে গেলে প্রথমেই লাগবে অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা শ্বাসকার্য নিতে পারবো না, ফলে আমরা বেঁচেও থাকতে পারবো না। আমাদের জল কি জন্য লাগবে? জল আমরা যে সমস্ত খাবারগুলো গ্রহণ করি, সেগুলো হজম হয়ে যাওয়ার পর
তার কিছু অংশগুলা এই জলের মাধ্যমে কি হয় গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। তাহলে যে সমস্ত খাবারগুলো খায় সেগুলো যখন আমাদের হজম হয়ে যায় তখন ওই খাদ্যের অংশগুলা কি হয়, অবশিষ্ট অংশগুলো গোটা দেহের মধ্যে কি হয়ে যায়, ছড়িয়ে পড়ে, মানে হজম হওয়া খাদ্যটা। এছাড়া আমাদের দেহের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ আছে সেগুলো জলের মাধ্যমে কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়, টয়লেট, মলমূত্র, ঠিক আছে। আবার আমাদের দেহের মধ্যে, আমাদের দেহের ভেতরটা হচ্ছে একটা কারখানা, ঠিক আছে। খাদ্য গ্রহণ থেকে একদম বর্জন পর্যন্ত এই কারখানাটা চলেই যাচ্ছে। যখনই কারখানা চলবে না তখন আমরা এখানে আর থাকবো না, সোজা একদম ওপরে, ঠিক আছে। তো আমাদের দেহের ভেতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে যতক্ষণ আমি খাদ্য গ্রহণ করছি থেকে খাদ্য শেষ একদম বের হওয়া পর্যন্ত, ঠিক আছে। তো একে বলা হচ্ছে কলকারখানা। তো এই কলকারখানাটা চলার জন্য লাগবে জল। তাহলে দেহের মধ্যে নানান ধরনের রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য লাগবে জল, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম যে কোশ্চেন, যে আমাদের দেহে জলের গুরুত্ব কতটা। তো আমাদের প্রাণ রক্ষায় যেরকম অক্সিজেন গুরুত্বপূর্ণ, সেরকম জল কতটা গুরুত্বপূর্ণ। আমি বললাম যে কয়েকদিন জল যদি না পান করি তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া আমাদের যে সমস্ত খাদ্যের উপাদানগুলো আছে, কার্বোহাইড্রেট, মানুষের খাদ্য চ্যাপ্টার তোমাদের ক্লাস 7-ই আছে, মানুষের খাদ্য প্রথম ইউনিট টেস্টে ছিল, ঠিক আছে। কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট, এই সমস্ত জিনিসগুলো, যে খাদ্যের যে উপাদানগুলো কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ফ্যাট, এই সমস্ত উপাদানগুলো আমরা মানুষের খাদ্যতে পড়েছি ক্লাস 7-এ, ঠিক আছে। তো এই সমস্ত খাদ্যের যে উপাদান এগুলো যখন আমাদের হজম হবে তখন এর কিছু অংশ জলের মাধ্যমে কি হয়, গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। কার্বোহাইড্রেট বা শর্করা, বিভিন্ন ধরনের আমরা যে প্রধান খাদ্য আলু, ভাত, রুটি এখান থেকে পাই। লিপিড মানে ফ্যাট, চর্বি, দুধ, মাখন, চিজ, প্রোটিন, মাছ, মাংস, ডিম, ঠিক আছে। এগুলো হচ্ছে যে খাদ্যের উপাদান, তোমরা মানুষের খাদ্যতে পড়েছো। তো এই সমস্ত খাদ্য যখন হজম হয়ে যায় তখন এর কিছু অংশ, এর যে সমস্ত হজম হওয়া অংশগুলো জলের মাধ্যমে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। এছাড়া জল আমাদের কি করে, যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আছে শরীরের ভেতরে, যেগুলো বর্জ্য পদার্থ বা নোংরা জিনিস, সেগুলো জলের মাধ্যমে বাইরে বের হয়ে যায় মলমূত্রের মাধ্যমে। এক্ষেত্রে জলটা দ্রাবকের ভূমিকা পালন করে। দ্রাবক মানে হচ্ছে দ্রবণের দুটো পার্ট, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। যেটা বেশি পরিমাণে থাকবে দ্রবণে সেটাকে বলা হচ্ছে দ্রাবক, ঠিক আছে। তো এক্ষেত্রে জল দ্রাবকের ভূমিকা পালন করে। আর আমাদের দেহের মধ্যে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া করা হচ্ছে খাদ্য সংশ্লেষ, মানে খাদ্য গ্রহণ থেকে শুরু করে পরিপাক, মানে হজম হওয়া খাদ্যটা আমাদের কোষে কোষে যাবে। আমাদের দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত, সেই কোষে কোষে যাওয়ার পর সেখান থেকে শক্তি পাওয়া যাবে। আর এই জন্যই আমরা এই কাজ করার জন্য যে শক্তি, এইভাবেই আমরা পেয়ে থাকি। খাদ্য গ্রহণ হবে, সেটা হজম হবে, হজম হওয়া খাদ্যটা কোষে কোষে যাবে, সেখান থেকে শক্তি উৎপন্ন হবে, আর যেটা লাগবে না সেটা মলের মাধ্যমে দেহের বাইরে বার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো সার্কেল। তো এই সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটার জন্য আমাদের জল গুরুত্বপূর্ণ। পরবর্তী যে সমস্ত জলজ কিছু প্রাণী আছে, শামুক, ঝিনুক, এদের বাইরে যে শক্ত খোলস, এটা কি দিয়ে তৈরি হয়। তো শামুক, ঝিনুক, এদের দেহের বাইরের যে শক্ত খোলস সেটা তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, CaCO3 দিয়ে তৈরি হয়। তো এই যে শামুক বা ঝিনুকরা, জলের মধ্যে যে ক্যালসিয়াম আয়ন থাকে, জলের মধ্যে কি আয়ন, ক্যালসিয়াম আয়ন, Ca2+। এবার তোমরা বলবে স্যার আয়নটা আবার কি। যখন কোনো পরমাণু তড়িৎ যায়, যখন কোনো পরমাণুর মধ্যে তড়িৎ থাকে তখন সেটাকে বলা হচ্ছে যে আয়ন। এবার স্যার পরমাণুর মধ্যে তড়িৎ কখন থাকবে। পরমাণু সাধারণত তিনটে কণা, একটা ইলেকট্রন, একটা প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে। যখন প্রোটন আর ইলেকট্রন, তাহলে যখন প্রোটনকে পি লিখলাম আর ইলেকট্রনকে ই লিখছি, ঠিক আছে। যখন প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাটা সমান সমান হবে তখন সেটা আয়ন সৃষ্টি হবে না, ঠিক আছে। যদি প্রোটনের সংখ্যাটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে যে আয়নটা পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে যে ক্যাটায়ন, মানে প্লাস আয়ন, ঠিক আছে। আর যখন ইলেকট্রনের সংখ্যাটা বেড়ে যাবে তখন সেটাকে বলা হবে অ্যানায়ন মানে মাইনাস, ঠিক আছে। তাহলে Ca2+ এটা কি, ক্যাটায়ন, ঠিক আছে, যেহেতু প্লাস আছে, ঠিক আছে। তাহলে যখন কোনো পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান থাকবে তখন আয়ন সৃষ্টি হবে না। যখন প্রোটন বা ইলেকট্রন সংখ্যা তফাৎ থাকবে, ধরো প্রোটন বেড়ে গেছে তাহলে সৃষ্টি হবে, যেহেতু প্রোটনের মানটা হচ্ছে প্লাস আর ইলেকট্রনের মান হচ্ছে মাইনাস, ঠিক আছে। তো প্রোটন যখন বেড়ে যাবে তখন প্লাসের সংখ্যাও বেড়ে যাবে, যেহেতু প্রোটনের মানটা প্লাস, তখন সেটাকে বলা হবে ক্যাটায়ন। আর ইলেকট্রন যখন বেড়ে যাবে তখন মাইনাসের মানটা বেড়ে যাবে, তখন সেটাকে বলা হবে অ্যানায়ন বা মাইনাস, ঠিক আছে। তাহলে আয়ন যখন কোনো পরমাণুর মধ্যে তড়িৎ যায় তখন সেটাকে বলা হচ্ছে যে আয়ন, তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হচ্ছে আয়ন, ঠিক আছে। তাহলে জলের মধ্যে যে ক্যালসিয়াম আয়ন এবং কার্বন ডাই অক্সাইড,
তাহলে এই শামুক ঝিনুক এরা জলের মধ্যে ক্যালসিয়াম আয়ন এবং কার্বন ডাই অক্সাইডকে কি করে, বিক্রিয়া করে নিজেদের দেহের মধ্যে তৈরি করে ক্যালসিয়াম কার্বনের যৌগ CaCO3। আর এই ক্যালসিয়াম কার্বনের দিয়ে তৈরি হয় তাদের বাইরের খোলসটা। ঠিক আছে, তাহলে শামুক ঝিনুক জলে দ্রবীভূত, জলের মধ্যে গুলে থাকা, দ্রবীভূত মানে গুলে থাকা ক্যালসিয়াম আয়ন Ca2+ আর কার্বন ডাই অক্সাইডকে বিক্রিয়া করে বা কাজে লাগিয়ে তৈরি করে ক্যালসিয়াম কার্বনেট CaCO3। এই CaCO3 দিয়ে তৈরি হয় তাদের বাইরের খোলসটা। পরবর্তীকালে যে কোশ্চেনটা আমরা আসবো সেটা হচ্ছে যে ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে ভালো কেন? বাড়িতে সাধারণত আমরা বড়রা বলে যে বড় মাছের থেকে ছোট মাছে বেশি গুণ। আমাদের সবসময় ভালো লাগে না ছোট মাছ, ঠিক আছে, মাছ জিনিসটাই অত বিরক্তিকর নাকি? আমার তো ভালো লাগে না, তোমাদের কেমন লাগে জানি না। তো ছোট মাছ শরীরের পক্ষে আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ছোট মাছ আমাদের যখন কোনো অসুস্থ হয় তখন ডাক্তার বলে ছোট মাছ খেলে আমাদের শরীরে অনেক কিছু গুণ পাওয়া যায়, কারণ ছোট মাছের মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফেট যৌগ। ক্যালসিয়াম ফসফেট যৌগ যেটা আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হাড়ের জন্য গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগ। এই ক্যালসিয়াম ফসফেট যৌগটা আমরা পেয়ে থাকি ছোট মাছ থেকে। ছোট মাছের যে কঙ্কাল বা হাড় থেকে আমরা এই ক্যালসিয়াম ফসফেট যৌগটা পেয়ে থাকি, যে যৌগের সাহায্যে আমরা কি করতে পারি, হাঁটাচলা করতে পারি, ঝুঁকতে পারি, দৌড়াতে পারি, এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি। তাহলে হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগ। সংকেত হচ্ছে Ca3PO4 তার হোল 2, Ca3PO4 তার হোল 2। তাহলে ছোট মাছ থেকে আমরা পাই ক্যালসিয়াম ফসফেট যৌগ, যেটা তাদের কোথায় থাকে, কঙ্কাল বা কাঁটাতে থাকে। ঠিক আছে, এটা আমাদের হাড়কে গঠন করতে সাহায্য করে। তাহলে ছোট মাছের কাঁটায় বা হাড়ের গুঁড়োয় থাকে ক্যালসিয়াম ফসফেট যৌগ। এই ক্যালসিয়াম ফসফেট যৌগকে আমাদের দেহেও কাজে লাগাতে পারে, তাই ছোট মাছ আমাদের শরীরের পক্ষে গুরুত্বপূর্ণ। তাহলে ছোট মাছের ক্যালসিয়াম ফসফেট যৌগ আমাদের হাড় গঠনে কাজে লাগে। ঠিক আছে, ছোট মাছ আর মেটে, মাংসের যে মেটে, সেখান থেকে আমরা কোন কোন প্রয়োজনীয় আয়ন পাই? কোন কোন প্রয়োজনীয় আয়ন? দুই প্রকার, একটা ক্যাটায়ন, একটা পজিটিভ, একটা হচ্ছে অ্যানায়ন মানে নেগেটিভ। ঠিক আছে, ছোট মাছ থেকে আমরা পাই ক্যালসিয়াম আয়ন Ca2+, আর একটা মেটে থেকে আমরা পাই ফেরাস আয়ন Fe2+। ফেরাস বা লৌহ যাকে আয়রনও বলা হয়। ঠিক আছে, তাহলে ছোট মাছ থেকে আমরা কি কি আয়ন পাই? Ca2+, ক্যালসিয়াম আয়ন আর ফেরাস আয়ন, দুটি দেখো ক্যাটায়ন এখানে। ঠিক আছে, তাহলে এই যখন মাথায় 2+ আছে, এর মাথায় 2+ আছে, যেমন Ca2+ এর Ca মাথায় 2+ আছে, এর মানে কি বুঝে নেবে? এর মানে হচ্ছে যে এ দুটি ইলেকট্রন বর্জন করেছে, দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ইলেকট্রন সংখ্যা ছেড়ে দিয়েছে মানে প্রোটনের সংখ্যাটা বেড়ে গিয়েছে। ইলেকট্রন সংখ্যা ছেড়ে দিয়েছে মানে মাইনাসটা কমছে যেহেতু ছেড়ে দিচ্ছে, আর পজিটিভটা মানে প্লাসটা বাড়ছে, তাই জন্য এখানে প্লাস হয়েছে। ঠিক আছে, তাহলে 2+ মাথায় যেটা থাকবে যেটাকে যোজ্যতা বলা হয়। ঠিক আছে, তো এই 2+ মানে এ দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ক্যালসিয়াম পরমাণু দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই জন্য 2+ হয়েছে। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে এখানে হচ্ছে যে প্রোটনটা বেড়ে যাওয়া আর ইলেকট্রনটা কমে যাওয়া। তাহলে 2+ মানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। আবার Fe2+ এর মানে হচ্ছে যে ফেরাস দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এবারে আমাদের দেহ গঠনে কিছু ধাতব আয়ন সম্পর্কে আমরা ভালো করে জানবো। কিছু আমাদের দেহে যেমন বিভিন্ন ধাতু দিয়ে আমরা পড়লাম, ধাতু অধাতু, যেখানে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বিভিন্ন ধাতু আছে। তো আমাদের দেহ গঠনে প্রধান যে সমস্ত ধাতু লাগে সেটা হচ্ছে যে বিশেষ করে যেটা লাগে সোডিয়াম, পটাশিয়াম আর আয়রন, আর হচ্ছে ক্যালসিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, আয়রন আর ক্যালসিয়াম, এটা খুব বেশি পরিমাণে লাগে, বাকিরাও লাগে কিন্তু এই চারটে খুবই মেন। তো এই সমস্ত যে ধাতু আছে তাদের যে সমস্ত আয়ন, ঠিক আছে, যাকে বলা হয় ধাতব আয়ন। ধাতব আয়ন মানে হচ্ছে কোনো একটা ধাতব পরমাণুর পজিটিভ মান, কোনো একটা ধাতব পরমাণুর পজিটিভ মানকে বলা হচ্ছে ধাতব আয়ন। ডাস্টারটা ভালো না, ভেতরক ডাস্টার। আসলে ডাস্টার থেকে পোছার থেকে এই ন্যাংটা ফ্যাংটাতে পোছা একটা আলাদাই কমফোর্টেবল, তাই জন্যই এটা রেখে দিয়েছি। ভেবো না যে আমরা গরিব, আমরা প্রচুর বড় লোক। এ দেখো, তো তো যেটা চলছিল যে ধাতব আয়ন, কোন একটা ধাতব পরমাণুর পজিটিভ মানকে বলা হচ্ছে ধাতব আয়ন। সবসময় মাথায় প্লাস থাকবে, সবসময় মাথায় কি থাকবে? প্লাস থাকবে। পজিটিভ ধাতব আয়ন মানে সবসময় তার পজিটিভ মান, প্লাস মান। কোন একটা ধাতব পরমাণুর সবসময় পজিটিভ বা প্লাস মানকে বলা হচ্ছে ধাতব আয়ন। এই ধাতব আয়ন কিভাবে তৈরি হয়? কোনো একটা পরমাণু যতগুলি ইলেকট্রন ছেড়ে দেবে তার মাথায় তত প্লাস থাকবে। কোনো একটা পরমাণুর মাথায় যতগুলি ইলেকট্রন ছেড়ে দেবে ততগুলি প্লাস হবে। মানে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে 2+, ঠিক আছে। কারোর মাথায় যদি 3+ থাকে তাহলে 3টি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কারোর মাথায় যদি শুধু প্লাস থাকে তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, শুধু প্লাস মানে 1+,
ঠিক আছে, তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে মাথায় প্লাস আছে মানে বুঝে নেবে সে ততগুলি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে। ঠিক আছে, ধাতব আয়ন কি? ধাতব আয়ন হচ্ছে কোনো একটা ধাতব পরমাণুর, ধাতু তৈরি হয় অনেকগুলি পরমাণু দিয়ে, আবার পরমাণুর আবার তিনটে কণা, ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন। ঠিক আছে, তাহলে কোনো একটা ধাতব পরমাণুর পজিটিভ মানকে বা প্লাস মানকে বলা হচ্ছে ধাতব পরমাণু, সরি ধাতব আয়ন। ঠিক আছে, তো আমাদের দেহ গঠনে কিছু ধাতব আয়ন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কি কি আমরা এখন এই টপিকে জানবো। প্রথমেই আছে আয়রন বা লোহা। আয়রন বা লোহা, যার রাসায়নিক নাম হচ্ছে ফেরাস, Fe2+ আয়নে। ঠিক আছে, তো এই আয়রন কি করে? আমাদের দেহের যে লোহিত রক্তকণিকা আছে, তিনটে রক্তকণিকা, একটা লোহিত, একটা শ্বেত, একটা অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকার মধ্যে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার মধ্যে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা তৈরি করে আমাদের এই আয়রন বা ফেরাস আয়ন। ফেরাস আয়ন আমরা যে ধাতব আয়ন পড়ছি, ঠিক আছে, তাহলে দেখো প্লাস মান, ধাতব আয়ন মানে কোনো একটা পরমাণুর প্লাস মান। ঠিক আছে, তাহলে এই আয়রন আমাদের দেহে কি কাজ করে? আয়রন আমাদের দেহে হিমোগ্লোবিনটা গঠন করতে বা তৈরি করতে সাহায্য করে। হিমোগ্লোবিনের স্যার আবার কাজ কি? হিমোগ্লোবিন কি করে? আমাদের দেহে অক্সিজেনটা সরবরাহ করে, অক্সিজেনটা গোটা দেহের মধ্যে ছড়িয়ে দেয়, অক্সিজেনটা গোটা দেহের মধ্যে ছড়িয়ে যায়। যদি আমরা হিমোগ্লোবিন না থাকতো তাহলে অক্সিজেনটা গোটা দেহের মধ্যে ছড়াতে পারতো না, ফলে আমরা বেঁচেও থাকতাম না। ঠিক আছে, তাহলে আয়রন কি করে? আমাদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। আয়রনের রাসায়নিক নাম হচ্ছে ফেরাস আয়ন, Fe2+। তাহলে মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্ত তৈরি করতে আয়রন খুবই প্রয়োজন, রক্ত তৈরিতে বিশেষ প্রয়োজন। রক্তের লোহিত কণিকা হিমোগ্লোবিনটা কি আয়ন ছাড়া তৈরি হতে পারে না? ফেরাস আয়ন, Fe2+ ছাড়া কাজই করতে পারে না। তাহলে আয়রনের রাসায়নিক নাম হচ্ছে ফেরাস। ঠিক আছে, তাহলে আমাদের রক্ত তৈরিতে হচ্ছে আয়রন, রক্তের যে হিমোগ্লোবিন সেটা গঠন করতে। 2 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে, ক্যালসিয়াম হাড় মজবুত করতে। তাহলে আমাদের হাড়ের যে কঙ্কাল, তার সাহায্যে আমরা চলাফেরা করতে পারি, ছুটতে পারি, নানান কাজ করতে পারি। ঠিক আছে, তো এই হাড়ের যে প্রধান উপাদান সেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম, Ca3PO4 2+, Ca3PO4 সরি হোল 2, Ca3PO4 হোল 2। কি নাম বলো তো? কি নাম? এত তাড়াতাড়ি ভুলে গেলে? ক্যালসিয়াম ফসফেট যৌগ। ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট যৌগ। তাহলে হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফসফেট যৌগ। এছাড়া আমাদের কোষ, আমাদের দেহে অসংখ্য কোষ নিয়ে গঠিত। ঠিক আছে, তো আমাদের দেহের যে কোষ সেটা এই ক্যালসিয়াম আয়ন ছাড়া চলবেই না। ঠিক আছে, ক্যালসিয়াম আমাদের দেহে হাড়ের গঠন ঠিক রাখতে সাহায্য করে। আমরা এই যে চলাফেরা করছি, দৌড়াচ্ছি, ঝুঁকছি, এই সমস্ত কাজগুলো কে নিয়ন্ত্রণ করছে? এই ক্যালসিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম ধাতব আয়নটা। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। আর সোডিয়াম আর পটাশিয়াম কি করে? সোডিয়াম আর পটাশিয়াম আমাদের দেহে অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। ধরো কেউ তোমাকে চিমটি কাটলো, তাহলে সেই চিমটিটা কি করে তুমি বুঝতে পারছো এই চিমটি কাটলি কেন, হ্যাঁ? বা মশা কামড়ালো, ধপ করে তাকে মেরে দাও। ঠিক আছে, তাহলে এই অনুভূতিগুলো কিন্তু এমনি এমনি আসছে না। এই যে চিমটি কাটলো, এটা নার্ভের মাধ্যমে, এই যে সুষুম্না কাণ্ড, আমাদের মেরুদণ্ডের নিচে যে ফাঁপা, যেটা মস্তিষ্কের সঙ্গে কানেক্টেড, এটা ধরো মস্তিষ্ক, আমি অত ভালো আর্টিস্ট নয় তাই জন্য বুঝে নিতে হবে তোমাকে। তো এই যে মস্তিষ্কের সঙ্গে যে ফাঁপা নলটা থাকে সেটাকে বলা হচ্ছে সুষুম্না কাণ্ড। কি কাণ্ড? সুষুম্না কাণ্ড। সুষুম্না, সুষু নয় কিন্তু আবার, সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড। ঠিক আছে, এর ওপরই হাড় দিয়ে তৈরি হয়েছে মেরুদণ্ড। ঠিক আছে, এর ওপরই হাড় দিয়ে তৈরি হয়েছে মেরুদণ্ড। ঠিক আছে, তাহলে এই যে আমাদের মস্তিষ্কের সঙ্গে কানেক্টেড যে সরু নলটা, যেটা হচ্ছে সুষুম্না কাণ্ড, তাহলে আমাদের যখন কেউ চিমটি কাটে তখন নার্ভের বা স্নায়ুর মাধ্যমে সেটা সুষুম্না কাণ্ড দিয়ে সরাসরি পৌঁছায় মাথায়। সরাসরি পৌঁছায় কোথায়? মাথা, আমাদের মেন রাজা। ঠিক আছে, এই মাথায় পৌঁছায়। এবারে এই মাথায় পৌঁছায় বলি আমরা অনুভূতিটা পাই, যে আমাকে কেউ মারছে তখন আমরা তাকে বকি, যখন আমাকে চিমটি কাটছে তখন আমরা রেগে যাই, বা যখন মশা কামড়ায় তখন আমরা সেটা মারি। ঠিক আছে, তাহলে এই অনুভূতিগুলো প্রকাশে সাহায্য করে। কেউ আমাকে ডাকছে, সেটাও নার্ভের মাধ্যমে সুষুম্না কাণ্ড দিয়ে মস্তিষ্কে পৌঁছাতে, তাই জন্যই আমি সাহায্য দিচ্ছি, স্যার। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো, অনুভূতিগুলো সাধারণত যারা ঠিকঠাক নার্ভ কাজ করে না বা প্যারালাইসিস বা পঙ্গু, তাদের ক্ষেত্রে দেখবে তারা কোনো, তুমি ডাকলে কোনো হাও নাই, কাতও নাই, কিছুই নেই। ঠিক আছে, কারণ তাদের ভেতরের নার্ভাস সিস্টেমটা বা ভেতরের নার্ভটা ঠিকঠাক কাজ করছে না, অনুভূতিটা মস্তিষ্কে পৌঁছাচ্ছে না, তাই জন্য তারা তোমাকে সাড়াও দিতে পারছে না। ঠিক আছে, এই সোডিয়াম আর পটাশিয়াম আমাদের অনুভূতি প্রকাশে সাহায্য করে। এই যে স্নায়ুর মাধ্যমে বা নার্ভের মাধ্যমে সরাসরি একদম সুষুম্না কাণ্ড দিয়ে মস্তিষ্কে পৌঁছাচ্ছে, এটা নিয়ন্ত্রণ করছে সোডিয়াম এবং পটাশিয়াম ধাতব আয়ন। সোডিয়াম এবং পটাশিয়াম ধাতব আয়ন। তো চলো, তো তোমাকে যদি কেউ পিঁপড়ে কামড়ায়, তোমার পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে, ঠিক আছে, সুড়সুড়ি দিলে তো করো, এটা আসলে কিন্তু এই নার্ভের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে।
সেই অনুভূতি তৎক্ষণাৎ সরু সুতোর মতো, এই যে স্নায়ু সরু সুতোর মতো দেখতে, স্নায়ু দিয়ে সুষুম্না কাণ্ডে পৌঁছে যায়, সুষুম্না কাণ্ডে পৌঁছে যায়। এই যে স্নায়ুর মধ্যে সংকেত যাচ্ছে, এই যে যাচ্ছে, ঠিক আছে, সংকেত যাওয়া আসা এইসব ঠিকঠাকভাবে হতে হবে। যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আমরা এই অনুভূতিগুলা টেরও পাবো না বা অনুভূতি প্রকাশও সঠিকভাবে করতে পারবো না। এই শরীরের সঠিক মাত্রায় যদি সোডিয়াম আয়ন Na+, দেখো এর তাহলে মানে কি 1+, মানে একটা ইলেকট্রন ছেড়েছে, আর পটাশিয়াম আয়ন K+, মানে এও একটা ইলেকট্রন ছেড়েছে। তাহলে সোডিয়াম আর পটাশিয়াম যদি আয়ন ঠিকঠাকভাবে না থাকে তাহলে আমাদের এই কাজগুলা অনুভূতি হবে না, অনুভূতি প্রকাশ আমরা করতে পারবো না। এছাড়া আমরা হাঁটতে হাঁটতে চলতে গিয়ে অজ্ঞান হয়ে যাবো, পড়ে যাবো ধপাস করে, এগুলা যদি সোডিয়াম আর পটাশিয়াম ঠিকঠাক না থাকে তাহলে আমরা পাবো না। আচ্ছা, এই সমস্ত ধাতুগুলো আমরা কোথা থেকে পাবো? এই সমস্ত ধাতু আমরা খাদ্যের মাধ্যমে পাবো, ঠিক আছে। বিভিন্ন ধরনের আমাদের রোজকার জীবনে যে সমস্ত খাবার দাবার, ফলমূল, শাকসবজি, বিভিন্ন মেন যে ভাত, রুটি, এই সমস্ত থেকে আমরা বিভিন্ন আয়নকে আমরা যে ধাতু সেগুলো আমরা পেয়ে যাবো, ঠিক আছে, ধাতব আয়ন। যদি ঠিকঠাক আমরা খাদ্যের মাধ্যমে না পাই, বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি হয়, তখন সেটা আমাদের ওষুধের মাধ্যমে গ্রহণ করতে হয়, ঠিক আছে। তখন ডাক্তার বিভিন্ন ট্যাবলেট দেয় এই সমস্ত ধাতব আয়নগুলো গ্রহণ করার জন্য। তাহলে এই সমস্ত জিনিস আমরা কিন্তু খাবার থেকেই পেয়ে থাকি আমাদের শরীরে প্রয়োজনীয় কাজগুলো করার জন্য বা টিকে থাকার জন্য। এর পরবর্তী যে অংশ সেটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ, যে সমস্ত জীবন্ত কোষে সাধারণত জৈব যৌগ থাকে, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, যে সমস্ত জিনিস জীবন্ত সেখানে জৈব যৌগ থাকে, ঠিক আছে। এই জৈব যৌগের প্রধান উপাদান হিসেবে থাকে কার্বন, জৈব যৌগের প্রধান উপাদান হিসেবে থাকে কার্বন। এছাড়াও এর সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে জৈব যৌগ হচ্ছে জীবন্ত কোষ থেকে পাওয়া যায়, জীবন্ত উদ্ভিদ বা প্রাণী কোষ থেকে পাওয়া যায়, ঠিক আছে। এর প্রধান উপাদান হিসেবে থাকে কার্বন, কার্বন। ঠিক আছে, তাহলে প্রধান যেমন CH4, এটা একটা জৈব যৌগ মানে মিথেন, কারণ এর মধ্যে কি আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে, ঠিক আছে। তারপরে আমরা যে চিনি খাই, C12H22O11, C12H22O11, এখানে কার্বন 12টা, হাইড্রোজেন 22টা, অক্সিজেন 11টা, ঠিক আছে। তাহলে এটা একটা জৈব যৌগ, ঠিক আছে, কারণ এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সব কিছুই আছে, ঠিক আছে। তাহলে জৈব যৌগের প্রধান থাকে কার্বন, তার সঙ্গে এই হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলাও যুক্ত থাকে। তাহলে এগুলো জীবন্ত কোষ থেকে পাওয়া যায়। যেমন আমাদের দেহ গঠনের প্রধান উপাদান কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন, লিপিড বা এই সমস্ত জিনিসগুলা হচ্ছে সবই জৈব যৌগ। তাহলে জৈব যৌগ হচ্ছে কার্বন হচ্ছে প্রধান উপাদান, এছাড়া এই সমস্ত জৈব যৌগ কার্বনের সঙ্গে হাইড্রোজেন, অক্সিজেন, সালফার ইত্যাদি যুক্ত হয়ে যে যৌগগুলো গঠন করে তাকে বলা হচ্ছে যে জৈব যৌগ। যেমন এখানে আমি তোমাদের একটা দেখালাম মিথেন, এটা একটা জৈব যৌগ, কারণ কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখানে দেখো এটা হচ্ছে চিনি, যেটা কার্বনের সঙ্গে হাইড্রোজেন প্লাস অক্সিজেন যুক্ত হয়েছে, এটা একটা জৈব যৌগ। এই জীবজগতে আমাদের জৈব যৌগ কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জীবজগতে জৈব যৌগ কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমাদের যে প্রাণ সৃষ্টির জন্য, বেঁচে থাকার জন্য যেরকম জল গুরুত্বপূর্ণ, অক্সিজেন গুরুত্বপূর্ণ, ধাতব আয়নও গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম নানান ধরনের জৈব যৌগ আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে এই যে বডি, এটা এমনি এমনি চলছে না, এই যে বডি আমরা এমনি এমনি করছি না কাজ, ঠিক আছে, অনেক পিছনে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে এই কাহিনী, জল, অক্সিজেন, ধাতব আয়ন, জৈব যৌগ, ঠিক আছে, এই সমস্ত জিনিসের মাধ্যমেই আমরা বেঁচে আছি। তো প্রধান চারটি যে জৈব যৌগ গুরুত্বপূর্ণ সেটা তোমাদের আছে টপিকে, প্রোটিন আমাদের দেহ গঠনে, কার্বোহাইড্রেট বা শর্করা, লিপিড বা ফ্যাট, আর নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এগুলো তো তোমার মানুষের খাদ্যে পড়েছে, বিভিন্ন খাদ্যের উপাদান, প্রোটিন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, লিপিড বা ফ্যাট জাতীয় খাবার, ঠিক আছে। আর নিউক্লিক অ্যাসিড হচ্ছে এক বিশেষ ধরনের অ্যাসিড যেটা কি করে, জেনেটিক বৈশিষ্ট্য বহন করে, মানে কোনো একটা জীবের বংশধরটা কীরকম হবে, পরবর্তী বংশধর কীরকম হবে, কোনো একটা জীবের আচরণ কীরকম হবে, সেগুলো নিয়ন্ত্রণ করে এই নিউক্লিক অ্যাসিড। মানে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে যাওয়ার যে ঘটনা বা জেনেটিক যে বৈশিষ্ট্য জিনের মাধ্যমে, সেটা নিয়ন্ত্রণ করে নিউক্লিক অ্যাসিড। হয়তো নিউক্লিক অ্যাসিডে তোমাদের প্রথম বলে একটু অসুবিধা হবে, তবু শুধু মোটা কথা এইটুকুনি মনে রাখবে, নিউক্লিক অ্যাসিডের সাহায্যে আমাদের পরবর্তী যে বংশধর, আমার ছেলে, তার ছেলে, ছেলে কেন, মেয়ে, সব কিছুই এখন চলছে, ঠিক আছে, মেয়েরা এখন বেশি এগিয়ে জীবনে, ঠিক আছে। তো ছেলে মেয়ে দুটোই কীরকম হবে আমাদের, মানে আমার, তো সেটা নিয়ন্ত্রণ করবে এই নিউক্লিক অ্যাসিড। বা একটা জীবের আচরণ কীরকম হবে সেইটা নিয়ন্ত্রণ করবে এই নিউক্লিক অ্যাসিড, তাই জন্য বলেছে। এছাড়াও আমাদের দেহটা গঠন করতে বা দেহটাকে রক্ষা করতে এই কার্বোহাইড্রেট, লিপিড
এবং নানান ধরনের প্রোটিন ভিটামিন এগুলো গুরুত্বপূর্ণ, এছাড়াও নিউক্লিক অ্যাসিড গুরুত্বপূর্ণ। তাহলে মোটা কথা এইটুকুনি যে আমাদের কার্বোহাইড্রেট, লিপিড, নিউক্লিক অ্যাসিড এগুলো আমাদের দেহকে গঠন করতে বা দেহকে রক্ষা করতে আমাদের কাজে লাগে। এবারে কিছু জৈব যৌগ সম্পর্কে পার্টিকুলার বিস্তারিত আলোচনা। লিপিড। লিপিড কি? লিপিড হচ্ছে এক ধরনের জৈব যৌগ যেটা হচ্ছে সজীব কোষে। এই লিপিড থেকেই কোষ শক্তি উৎপন্ন হয়। লিপিড থেকেই কি হয়? কোষের সজীব কোষ মানে জীবন্ত, যেটা জীবন্ত কোষ, সজীব মানে জীবন্ত, সজীব কোষের মধ্যে ভেঙে গিয়ে এখান থেকে তাপশক্তি উৎপন্ন হয়। লিপিড ভেঙেই তাপশক্তি উৎপন্ন হয়। তাই জন্য দেখবে যারা মোটা মানুষ, আমি অবহেলা করছি না তাদেরকে, যারা মোটা মানুষ তারা দেখবে সহজে রোগ হলে সহজে কাবু হয় না, যারা ফ্যাটি বা মোটা। ঠিক আছে, আমরা আমাদের মতো পিং পিঙে লিখলিখে চেয়ারা গোলায় সাধারণত একটু রোগ হলি, বাবা গো আর পারছি না, পারবো না, তো এরকম আমরা করি যখন আমরা আমাদের ঠিকঠাক শরীরে মানে ফ্যাটি বা ঠিকঠাক জমে থাকে না বা আমরা টিংটিকি, তখন আমরা সহজেই কাবু হয়ে যায় রোগের দ্বারা। ঠিক আছে, আর যারা বেশ মোটা সোটা, বেশ চেহারা স্বাস্থ্য ভালো, মানে লিপিড আছে, ফ্যাট আছে, চর্বি আছে, তারা সহজে কিন্তু কাবু হয় না। তারা 2-3 দিন না খেলেও তাদেরকে শক্তি যোগান দেয় কি? তার জমে থাকা দেহের মধ্যে জমে থাকা সেই ফ্যাটগুলো, তার দেহের মধ্যে যে বাড়তি ফ্যাটগুলো জমা আছে সেখান থেকেই শক্তিটা উৎপন্ন হয়। আর আমরা না খেলে সেখান থেকে শক্তি উৎপন্ন হবে না। তাই জন্য আমাদের মতো টিংটিঙে ছেলেপিলেগুলা সহজেই কাবু হয়ে যায় রোগে। ঠিক আছে, তাই জন্য বলেছে দেহ গঠনে, জীবদেহের গঠন ও দেহ রক্ষায় জন্য অতি গুরুত্বপূর্ণ জৈব যৌগ হচ্ছে লিপিড, যা সজীব কোষের মধ্যে ভেঙে গিয়ে সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। তাই লিপিড বা ফ্যাট থেকেই এই সজীব কোষে ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়? তাপ শক্তি, যেটা আমরা প্রতিনিয়ত কাজে লাগাই। চামড়ার নিচে লিপিডের মোটা স্তর থাকলে সহজে শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যারা মোটা তাদের সহজে ঠান্ডা লাগে না। এই শীতকাল আসছে, তারা দেখবো মোটা মানুষদের বেশি কিছু সোয়েটার ফোয়েটার পরতে হয় না, সব কিছু পরতে হয় আমাদের টুপি, হলু টুপি, তারপর মাস্ক, তারপর চোখের কিছু থাকলেও আমরা সেটা পরে নেবো। ঠিক আছে, হু করে তবু কাঁপবো আমরা। ঠিক আছে, আর মোটা মানুষরা বিন্দাস চলবে, কারণ তাদের দেহে অলরেডি চর্বি আছে, তাদের গরম করবে। চর্বি সাধারণত মানুষের দেহকে গরম করে। তার পরবর্তী যে জৈব যৌগ প্রোটিন। প্রোটিন হচ্ছে এক বিশেষ ধরনের জৈব যৌগ যেটা আমাদের দেহ গঠন বা দেহ রক্ষায় প্রধান ভূমিকা পালন করে। এছাড়া মানুষের দেহের বিভিন্ন অংশ, চুল, নখ, চামড়া, পেশি, রক্ত এগুলিতেও কি থাকে? প্রোটিন থাকে। প্রোটিনের দুটো কাজ। প্রোটিন 1 নাম্বার তোমাদেরকে বললাম দেহ গঠন এবং দেহ রক্ষায় কাজ করে। দেহের মধ্যে যে সমস্ত রোগ জীবাণু আছে তাদের মারতে সাহায্য করে। আর দেহের রক্তের মধ্যে, লোহিত কণিকার মধ্যে যে প্রোটিন আছে হিমোগ্লোবিন, সেটা কি করে? অক্সিজেনকে গোটা দেহের মধ্যে পৌঁছে দেয়। তাহলে 1 নাম্বার দেহ গঠন ও বিভিন্ন কাজে লাগে। বিশেষ কিছু প্রোটিন আছে যেগুলো রোগ জীবাণুর হাত থেকে বাঁচায়। আর রক্তের লোহিত কণিকায় কিছু প্রোটিন, যেটা লোহিত কণিকায় যে প্রোটিন যেটা হচ্ছে হিমোগ্লোবিন, সেটা অক্সিজেনটা গোটা দেহের মধ্যে পৌঁছে দেয়। নিউক্লিক অ্যাসিডের কাজ আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে আমাদের পরবর্তী বংশধররা কিরকম হবে সেটা চিনতে সাহায্য করে। একটা জীবের আচরণ কিরকম হবে সেটাও চিনতে সাহায্য করে এই নিউক্লিক অ্যাসিড। দেখো, কোনো উদ্ভিদ বা প্রাণীর বংশধররা মানে পরবর্তী জেনারেশন কেমন হবে সেটা ঠিক রাখে এই নিউক্লিক অ্যাসিড। আর জীবের আচরণ কিরকম হবে সেটাও ঠিক রাখে নিউক্লিক অ্যাসিড। এবারে কিছু কোশ্চেন আছে। ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের বৈশিষ্ট্য কি? ম্যানগ্রোভ সাধারণত লবণাক্ত উদ্ভিদ। তাহলে লবণাক্ত উদ্ভিদ পরিবেশে জন্মানোর জন্য তাদের গাছগুলো যাতে ঠিকঠাকভাবে মাটির সঙ্গে দৃঢ়ভাবে উঠে থাকতে পারে, তার জন্য ঠেস মূল থাকে। ঠেস মূল গাছটাকে দৃঢ়ভাবে উঠিয়ে রাখতে বা উলম্বভাবে উঠে রাখতে সাহায্য করে। 2 নাম্বার বীজের অঙ্কুরোদ্গম মাটির বদলে গাছে থাকাকালীন ফলের মধ্যেই হয়ে যায়, যাকে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। ঠিক আছে, সাধারণত মাটির বেশি লবণ পরিমাণটা বেশি হওয়ার জন্য এটা অঙ্কুরোদ্গম হতে পারে না। কখন ঘটে? যখন গাছের মধ্যে ফল থাকে আর সেই ফলের মধ্যেই বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়, তাই জন্য গাছের ডাল থেকে আবার একটা নতুন চারা গাছ সৃষ্টি হয়। তাহলে যখন অঙ্কুরোদ্গমটা মাটিতে হয় না, যখন উদ্ভিদের ভেতরের যে ফল, উদ্ভিদের মধ্যে যে ফল, সেই ফলের বীজ থেকেই হয়ে যায় অঙ্কুরোদ্গমটা। অঙ্কুরোদ্গম মানে বীজ থেকে চারা গাছ সৃষ্টি হওয়া। ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম, যেটা ম্যানগ্রোভ অরণ্যে উদ্ভিদে দেখা যায়। আর এদের দেখা যায় শ্বাসমূল। মাটিতে অক্সিজেনের পরিমাণ কম, যেহেতু লবণাক্ত মাটি, তার জন্য এদের মূলটা উপরের দিকে গজালের মতো উঠে গেছে, যেটা বলা হচ্ছে শ্বাসমূল। রাতের বেলায় শিকার করতে পারে প্রাণীর 2টি বৈশিষ্ট্য বা 3টে বৈশিষ্ট্য। তো রাতের বেলায় শিকার করতে পারে সেরকম হচ্ছে পেঁচা, শিয়াল, এরা রাতের অন্ধকারে পরিষ্কার দেখতে পায়, তাই জন্য এদের শিকার ধরতে অসুবিধা হয় না। শুকনো আর গরম অঞ্চলে বেড়ে ওঠা উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য। শুকনো আর গরম অঞ্চলে বেড়ে ওঠা এমন কিছু উদ্ভিদের শুকনো বা গরম অঞ্চলে বেড়ে ওঠা উদ্ভিদের বৈশিষ্ট্য যা অন্য উদ্ভিদ দেখা যায় না। কি কি? এইসব উদ্ভিদের কাণ্ড বা পাতায় সূক্ষ্ম রোম বা মোমের মতো আবরণ থাকে। এই সমস্ত, যেমন ফণিমনসা, ঠিক আছে, এই সমস্ত উদ্ভিদ বা শুকনো যেমন মরুভূমিতে যে সমস্ত উদ্ভিদ জন্মায়
যে সমস্ত উদ্ভিদের পাতা বা কাণ্ডের মধ্যে একটা ছোট্ট রোম, বা রোম মানে চুলের থেকেও লোমের থেকে ছোট ছোট অংশকে বলা হচ্ছে রোম, ঠিক আছে, বা মোমের মতো আস্তরণ থাকে। আর এদের পাতাটা কাঁটাতে পরিণত হয়েছে যাতে অতিরিক্ত জল না ত্যাগ করতে হয়। পাতা কাঁটায় এই জন্যই পরিণত হয় কারণ যারা মরুভূমির উদ্ভিদ, কারণ মরুভূমিতে জলের পরিমাণ সাধারণত এমনিতেই কম, তাই জন্য যাতে অতিরিক্ত জলটা আর বার করতে না হয় তাই জন্য এদের পাতাগুলো হয়ে গেছে কাঁটায়। আর এদের গাছগুলির দৈর্ঘ্য খুবই ছোট হয় এবং খুবই কম বৃদ্ধি হয় এদের। তো পরবর্তী যে টপিক সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড এবং ক্ষার কাকে বলে? অ্যাসিড তাদের কি বলে যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। জলীয় দ্রবণ মানে যে সমস্ত দ্রবণের মধ্যে প্রধান দ্রাবক হিসাবে থাকবে জল। দ্রবণের দুটো বার, একটা দ্রাব এবং দ্রাবক। দ্রবণ মানে হচ্ছে দুই বা ততোধিক পদার্থ মিশে যাওয়া, যেমন নুন আর চিনি, এটা একটা দ্রবণ। যেটা দ্রবণের মধ্যে বেশি থাকবে সেটাকে বলা হবে দ্রাবক, যেমন জল। আর যেটা দ্রবণের মধ্যে কম থাকবে সেটাকে বলা হবে দ্রাব, যেমন নুন, ঠিক আছে। নুন চিনি জলের মধ্যে, যেমন নুন বা চিনিটা কম থাকে তাহলে এই দুটোই হচ্ছে দ্রাব, আর জলটা বেশি থাকে তাই জন্য একে বলা হচ্ছে দ্রাবক। তাহলে জলীয় দ্রবণ মানে যে সমস্ত দ্রবণের মধ্যে প্রধান দ্রাবক হিসেবে থাকবে জল। প্রধান দ্রাবক হিসেবে কে থাকবে? জল। তাহলে জলীয় দ্রবণে যারা বা যে সমস্ত যৌগ H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, যার প্রকৃত নাম হচ্ছে H3O+ বা হাইড্রক্সোনিয়াম আয়ন, ঠিক আছে। তাহলে যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, মানে জলের মধ্যে H+ আয়ন উৎপন্ন করে, ক্যাটায়ন H+ কিন্তু, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড। যার প্রকৃত নাম হচ্ছে H+ হাইড্রক্সোনিয়াম আয়ন সংকেত H3O+, তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড। যেমন ফর্মিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব অ্যাসিডের উদাহরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিড যেমন HCl, HCl এর ক্ষেত্রে ভাঙলে যদি জলের মধ্যে, তাহলে সেটা H+ আর Cl-, এটি জলীয় দ্রবণে উৎপন্ন করবে H+ আর Cl-, এটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। যেহেতু H+ আয়ন উৎপন্ন করছে তাই জন্য একে বলা হবে অ্যাসিড। H+ আয়ন উৎপন্ন করছে তাই জন্য একে বলা হবে কি? অ্যাসিড, ঠিক আছে। তাহলে প্লাস H+ কে বলা হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের দুটি বৈশিষ্ট্য কি? অ্যাসিডের স্বাদ সাধারণত টক হয়, টক জাতীয়, ঠিক আছে। আর এরা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, অ্যাসিডের স্বাদ টক, আর এরা জলীয় দ্রবণে H+ আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাহলে যারা জলের মধ্যে H+ আয়ন উৎপন্ন করবে জলীয় দ্রবণে, তাদেরকে বলা হচ্ছে যে অ্যাসিড। দুটি ক্ষারের নাম লেখো। এই ক্ষার সম্পর্কে আমরা জানবো পরবর্তী কোশ্চেনে, তখনই আমরা বিস্তারিত আসবো। তো এবারে আমরা অ্যাসিডটা তো জানলাম, তো এবারে আমি আর একটা জিনিস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ক্ষারক। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে, OH- মানে হাইড্রক্সিল, একটা H+ ছিল, এটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন, যেটা হচ্ছে OH- মানে অ্যানায়ন। এটা যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH- বা হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে ক্ষারক। যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে আবার লবণ জল সৃষ্টি করবে, কি সৃষ্টি করবে? লবণ জল। তো সেটা আমরা পরে আসছি, আগে আমরা এইটুকুনি জানি যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে OH- আয়ন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ক্ষারক। এবারে আমরা এখান থেকে একটা টপিক আসবো, ক্ষার। দেখো, সমস্ত ক্ষারক কিন্তু ক্ষার নয়, ঠিক আছে। ক্ষার তাহলে কারা? ক্ষার হচ্ছে যারা জলের মধ্যে গুলতে পারে। যে সমস্ত ক্ষারক জলের মধ্যে গুলতে পারে, মিশে যেতে পারে, তাকেই বলা হচ্ছে ক্ষার। আর যারা গুলতে পারবে না তাদেরকে ক্ষার বলা হবে না, ঠিক আছে। তাহলে ক্ষারক হচ্ছে যারা জলের মধ্যে বা জলীয় দ্রবণে OH- যার নাম হচ্ছে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ক্ষারক। ক্ষার কি? ক্ষার হচ্ছে যে সমস্ত ক্ষারক জলের মধ্যে গুলতে পারে, মিশে যেতে পারে, তাকে বলা হচ্ছে ক্ষার। যেমন উদাহরণ তোমাদের একটা দেবো আমি, যেমন এখানে তোমাদেরকে যেমন NaOH আর FeOH তার হোল 3, ফেরিক হাইড্রক্সাইড, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড।
তো এই দুটোই হচ্ছে ক্ষার, কারণ এরা জলের মধ্যে বা জলীয় দ্রবণে উৎপন্ন করবে OH মাইনাস, এটাও উৎপন্ন করবে OH মাইনাস, Na প্লাস আর OH মাইনাস। দেখো OH মাইনাস আছে বলে এটাকে বলা হচ্ছে ক্ষারক, ঠিক আছে। আর এটা উৎপন্ন করবে OH মাইনাস, এটা এখানে যেহেতু এটা হবে Fe3+, এটা মাথায় চলে যায়, আর 3OH মাইনাস, ঠিক আছে। দেখো মাইনাস আয়ন উৎপন্ন করছে, ঠিক আছে, OH মাইনাস। তাহলে যেহেতু OH মাইনাস উৎপন্ন করছে তাই জন্য দুটো কি বলা হচ্ছে ক্ষারক। কিন্তু এই দুটোর মধ্যে NOH জলের মধ্যে ভালোভাবে গুলে যেতে পারে, NOH জলের মধ্যে ভালোভাবে গুলে যেতে পারে, তাই জন্য একে বলা হচ্ছে ক্ষার, একে বলা হচ্ছে ক্ষার। কিন্তু উল্টো দিকে ফেরিক হাইড্রক্সাইড জলের মধ্যে গুলতে পারে না, তাই জন্য একে ক্ষার বলা হয় না, ঠিক আছে। তাহলে উদাহরণ দিলাম তোমাদেরকে, এই দুটোই ক্ষারক কিন্তু ক্ষার নয়, ক্ষার হচ্ছে NaOH, এটা নয়, কারণ এই দুটোর মধ্যে কেবলমাত্র NaOH জলের মধ্যে গুলতে পারে, তাই জন্য এটা হচ্ছে ক্ষার। তাহলে ক্ষারক, সমস্ত ক্ষারক কিন্তু ক্ষার নয়, কিন্তু সমস্ত ক্ষারই ক্ষারক, সমস্ত ক্ষারক কিন্তু ক্ষার নয়। যারা জলের মধ্যে গুলতে পারবে তারাই ক্ষার, কিন্তু উল্টো দিকে সমস্ত ক্ষারকেই কিন্তু ক্ষারক বলা হয়। যেমন NaOH একটা ক্ষার তো বটেই, সঙ্গে সঙ্গে এটা ক্ষারকও বটে, ঠিক আছে। তাহলে যারা জলের মধ্যে বা জলীয় দ্রবণে OH মাইনাস, যার নাম হচ্ছে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাকে বলা হচ্ছে ক্ষারক। আর যে সমস্ত ক্ষারক জলের মধ্যে মিশে যেতে পারে বা গুলতে পারে তাকে বলা হচ্ছে ক্ষার, ক্ষার, ঠিক আছে। তবে এই দুটো খুব ভালো করে মনে রাখবে। তাহলে এখানে একটা আছে চুন জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে? চুন, পলিচুন, যা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH তার হোল 2, CaOH তার হোল 2। চুন জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করবে OH মাইনাস, তাই জন্য চুন জলের মধ্যে কলিচুনে এখানে বিয়োজন বিক্রিয়া দেখানো, তাই জন্য চুন হচ্ছে একটা ক্ষার, ঠিক আছে। চুন হচ্ছে একটা ক্ষার, কারণ এটা জলের মধ্যেও গুলতে পারে, আবার OH মাইনাস আয়ন উৎপন্ন করে। দেখো এটা ভাঙাটা দেখানো হয়েছে এখানে। Ca দেখবে এইখানে, এটা তোমাদের আগে অনুপরমাণু রাসায়নিক বিক্রিয়া এটা ভাঙাটা ছিল, যে CaOH এই যে কোনাকুনি এই যে 2 আছে, এটা C এর মাথায় চলে যাবে, আর সি এর কাছে যদি কিছু থাকে, এখানে কিছু নাই, কিছু নাই মানে 1 আছে, এইটা এর মাথায় চলে যাবে, এর মাথায় মানে OH। তাহলে এটা ক্যালসিয়াম আর একটা হাইড্রক্সাইড, ক্যালসিয়াম আর হাইড্রক্সাইড। তাহলে এখানে Ca2+, আর 2 OH যেহেতু দুটো আছে, দেখো OH তার হোল 2, তাহলে OH কটা আছে? দুটো আছে, তাহলে আগে চললে 2OH, আর এখানে 1 মাইনাস, বা শুধু 1 লেখেন না তাই জন্য শুধু মাইনাস, ঠিক আছে। তাহলে এটা ভাঙবে Ca2+ আর 2OH মাইনাস, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, যেহেতু OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাই জন্য একে বলা হচ্ছে ক্ষার, অথবা ক্ষারকও বলা হয় একে, কারণ এটা জলের মধ্যে গুলতে পারে তাই জন্য একে ক্ষার বলা হয়। অ্যাসিড ও ক্ষারের জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন হয়? অ্যাসিডের জলীয় দ্রবণে বললাম প্রথমেই H+, যার প্রকৃত নাম বলা আছে, আর ক্ষারের জলীয় দ্রবণে উৎপন্ন হয় OH মাইনাস। ক্ষার এখানে টপিকে বলে দেওয়া হয়েছে যে ক্ষার হচ্ছে যারা, যে সমস্ত ক্ষারক জলের মধ্যে গুলতে পারে তাদেরকে বলা হচ্ছে ক্ষার। এটা শর্টকাটে আমি বলেছিলাম, তো ভালো করে বললে সেটা কিরকম দাঁড়াবে দেখি। তো জলে দ্রবণীয়, জলে দ্রবণীয় বা জলীয় দ্রবণ মানে যেসব দ্রবণে জলকে প্রধান দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, জলে দ্রবণীয় এবং সাবানের মতো পিচ্ছল, সাবানের মতো পিচ্ছল যে সমস্ত যৌগের জলীয় দ্রবণে উৎপন্ন হাইড্রক্সাইড আয়ন। তাহলে হাইড্রক্সাইড আয়ন, জলীয় দ্রবণে যে হাইড্রক্সাইড আয়ন যেটা হচ্ছে OH মাইনাস, OH মাইনাস, ঠিক আছে, OH মাইনাস, এই OH মাইনাস অ্যাসিডের H+ এর সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। দেখো জল কিভাবে উৎপন্ন করবে? জলের সংকেত হচ্ছে H2O, এ দেখো দুটো H আছে আর একটা O আছে, ঠিক আছে। তাহলে যে সমস্ত যৌগ সাবানের মতো পিচ্ছল এবং জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন মানে OH মাইনাসটা অ্যাসিডের H+ এর সঙ্গে বিক্রিয়া করে জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন, ক্ষারও তো হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে, তো ক্ষারকও যেমন করে ক্ষারও করে, ঠিক আছে। শুধুমাত্র ক্ষারের একটাই নীতি মানতে হবে, ক্ষারকে জলের মধ্যে গুলতেই হবে, গুলতেই হবে ক্ষারকে, ঠিক আছে। তাহলে OH মাইনাস আয়ন অ্যাসিডের H+ এর সঙ্গে বিক্রিয়া করে যখন জল উৎপন্ন করবে তখন তাকে বলা হবে ক্ষার। যেমন NaOH, এটাও জলের মধ্যে গুলতে পারে, আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটাও জলের মধ্যে গুলতে পারে। তাহলে ক্ষারক আর ক্ষারের ব্যাখ্যাটা খুব ভালো করে মনে রাখবে। ক্ষারের ধর্ম, ক্ষার জলের মধ্যে গুলতে পারে এবং এর জলীয় দ্রবণ স্পর্শ করলে সাবানের মতো পিচ্ছল মনে হয়, আগে বললাম পিছলে,
এর স্বাদ হচ্ছে কষা, অ্যাসিডের স্বাদ ছিল টক, এর স্বাদ হচ্ছে কষা। ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাস কাগজকে নীল করে। এই লিটমাস সম্পর্কে আমরা জানবো খুব তাড়াতাড়ি। ক্ষার জলীয় দ্রবণে কেবলমাত্র OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, আর ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, এই দেখো ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে লবণ ও জল। যেমন আমি তোমাদের দেখাচ্ছি একটা ক্ষারের নাম NaOH, NaOH, কারণ এটা OH মাইনাস আয়ন উৎপন্ন করবে জলের মধ্যে। প্লাস একটা অ্যাসিডের নাম দিলাম HCl, এটা H প্লাস আয়ন উৎপন্ন করবে বলে অ্যাসিড। এই দুটো বিক্রিয়া করলে উৎপন্ন করবে লবণ, যেটার নাম হচ্ছে NaCl সোডিয়াম ক্লোরাইড, আর তার সঙ্গে জল H2O। দেখো তাহলে এটা একটা ক্ষার, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো, এটা হচ্ছে ক্ষার, এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলো, দিয়ে সৃষ্টি করলো লবণ, যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ। আমরা যেটা খাদ্য লবণ খাই ভাতের সঙ্গে বা তরকারিতে, সেটা হচ্ছে যে NaCl, তার রাসায়নিক নাম। এটা হচ্ছে জল। তাহলে ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সৃষ্টি করবে লবণ এবং জল। মোস্ট অ্যাওয়ার্টের যে কোশ্চেনটা তোমাদেরকে বলছিলাম যে সমস্ত ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। তো আগেই বলা হলো NaOH আর Fe মানে ফেরিক হাইড্রোক্সাইড, এই দুটোর মধ্যে NaOH কি উৎপন্ন, দুটোই কিন্তু OH মাইনাস আয়ন উৎপন্ন করছে। NaOH করছে জলীয় দ্রবণে, আবার FeOH তার হচ্ছে, এই দুটোই কিন্তু OH মাইনাস আয়ন উৎপন্ন করছে। তাই জন্য এই দুটোই হচ্ছে ক্ষারক, দুটোই হচ্ছে ক্ষারক। কিন্তু এই দুটোর মধ্যে কেবলমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH শুধু জলে গুলতে পারছে, এইটা কিন্তু পারছে না। তাই জন্য শুধুমাত্র NaOH কিন্তু ক্ষার, এইটা নয়, মানে ফেরিক হাইড্রোক্সাইড নয়। তাহলে আমরা বলতে পারি যে এই দুটোই ছিল ক্ষারক, কিন্তু ক্ষার হয়েছে শুধুমাত্র একজনা, যেটা হচ্ছে NaOH। কিন্তু তাই জন্য বলছে সমস্ত ক্ষারই ক্ষারক, সমস্ত ক্ষারই ক্ষারক, সমস্ত ক্ষারই ক্ষারক। এই যে NaOH এটা ক্ষার, এটা কিন্তু ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। সমস্ত ক্ষারক যদি ক্ষার হতো তাহলে এই দুটোই কিন্তু ক্ষার হতো, এই দুটোই কিন্তু ক্ষার হতো। তাহলে NaOH যেহেতু জলের মধ্যে গুলতে পারে তাই জন্য এটা ক্ষার, FeOH তার হোল 3 জলের মধ্যে গুলতে পারে না, তাই জন্য এটা ক্ষার নয়। ক্ষারক বটে কিন্তু ক্ষার নয় এটা। তাই জন্য বলছে ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে, আবার নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। জলে দ্রবীভূত হয় এমন ক্ষারককে বলা হচ্ছে ক্ষার। সুতরাং ক্ষার হলো ক্ষারকের একটি বিশেষ শ্রেণী। তাই বলা যায় সব ক্ষারই ক্ষারক, তবে জলে দ্রবীভূত যদি না হয় তাহলে সেই ক্ষারককে ক্ষার বলা যায় না, তোমাদেরকে আগেই বললাম। তাই সব ক্ষারক কিন্তু ক্ষার নয়। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা উদাহরণ দিয়েছে, আর ফেরিক হাইড্রোক্সাইডের একটা উদাহরণ দিয়ে দিয়েছে। ক্ষারক আর ক্ষারের মধ্যে পার্থক্য, ক্ষারক আর ক্ষারের মধ্যে পার্থক্যটা কি? দেখো ক্ষারের দ্রাব্যতা, জলের দ্রাব্যতা দিয়ে প্রথমে আছে। ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে আবার নাও হতে পারে, আর ক্ষার অবশ্যই দ্রবীভূত হবেই। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, ক্ষারকের ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া খুব আস্তে আস্তে ঘটে, অনেক ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া খুব ধীর গতিতে ঘটে এবং কখনো কখনো তাপ দিতে হয়, তারপরে ঘটবে। আর ক্ষারের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া খুব তাড়াতাড়ি ঘটে এবং তাপমাত্রা সাধারণ তাপমাত্রাতেই ঘটে, এক্ষেত্রে কোনো তাপ বাইরে থেকে দিতে হয় না। অ্যাসিড আর ক্ষারের মধ্যে পার্থক্য, অ্যাসিডের স্বাদ টক, ওর স্বাদ কষাটে, এটা পিচ্ছল নয়, ওটা সাবানের মতো পিচ্ছল বললে। এটা যে জলীয় দ্রবণ লিটমাস, লিটমাস সম্পর্কে আমরা আসবো, যে নীল লিটমাস কাগজকে লাল করে আর ওটা লাল লিটমাস কাগজকে নীল করে। জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করে, জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। বিক্রিয়া, ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করবে, মানে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। এ দেখো অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে, দেখো এ দেখো অ্যাসিড অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল সৃষ্টি করবে। অন্যদিকে ক্ষার, ক্ষার উল্টোটা, ক্ষার আবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল সৃষ্টি করবে। তাহলে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল, আর ক্ষার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের অ্যাসিড ক্ষার সম্পর্কে জানালাম। অ্যাসিড ক্ষার জিনিসটা কি, বিভিন্ন জৈব যৌগ, ধাতু বা আয়ন, এই সমস্ত জিনিস নিয়ে জানালাম। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা নির্দেশক নিয়ে জানবো, নির্দেশক টপিকটা কি। তো পরবর্তী ক্লাস অবশ্যই দেখবে, কারণ পরবর্তী ক্লাসটা হচ্ছে যে আরো গুরুত্বপূর্ণ, আরো তুখর, আরো ভালো করে বুঝতে হবে। তো নির্দেশক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে চলে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটা করলাম সেটা অবশ্যই দেখবে, কেমন লাগলো জানাবে, কোথাও যদি অসুবিধা হয় সেটাও জানাবে। আর কি তোমাদের চাই ভিডিও সেটাও অবশ্যই বলবে। আর যে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা পার্ট 2, এটা নিয়েও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।
টাটা।